ফেরারিমন আ পিওর সোল চ্যানেলের আজকের নিবেদন লেখিকা পিউ নন্দীর লেখা টান। লেখিকা পিউ নন্দীর জন্ম 16ই ডিসেম্বর 1996 সালে। হুগলি জেলার মগরার বাসিন্দা তিনি। বর্তমানে একটি বেসরকারি স্কুলে কর্মরতা এবং বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠিকা। ফেসবুকে ভূত ভুতুম ও সত্যিকারের ভূতের গল্প নামক গ্রুপগুলিতে তিনি নিয়মিত লেখালেখি করেন। আজকের গল্প পাঠে রয়েছে সৌরভ। অন্যান্য চরিত্রে শুভ, মৌলি, মৌ ও শ্রাবণী। গল্পের সূত্রধার আমি মৌমিতা। শব্দগ্রহণ ও আবহে শুভ। পোস্টার ডিজাইনে বুবাই। শুরু হচ্ছে টান। শুনশান গলিটার সামনে দাঁড়িয়ে রোদে চশমাটা খুলে ওপর দিকে তাকালো অত্রি। এই দুপুরবেলা রোদ্রে একবারে ঝাঁঝা করছে চারিদিক। গলির মুখে দাঁড়িয়ে থাকা বড় নিম গাছের ডালপালা চারিদিকে বিস্তৃত হয়ে গলিটায় একটা অদ্ভুত আলো আঁধারির মায়াজাল সৃষ্টি করেছে। একেই গরমের দুপুর, তারপর চারিদিকে শুনশান। নিম গাছের ডালে বসে থাকা কাকগুলো কা কা করে বারবার নিস্তব্ধতা ভঙ্গ করে চলেছে। নিম গাছটার অদূরেই একটা পুরনো দিনের বিশাল বড় বাড়ি। ইংরেজি ইউ অক্ষরের মতো লম্বা যেন দুটো বাহু থেকে এসে শেষ প্রান্তে বেশ কয়েকটা সবুজ রং করা কাঠের দরজা সারি বেঁধে দাঁড়িয়ে আছে পরপর। বিশাল বাড়িটার এক এক জায়গায় এক এক রকম রং দেখেই বোঝা যায় যে সারি কি বাড়ি। যে যার মতো করে পেরেছে নিজের ভাগের অংশটুকু রং করে নিয়েছে। বাড়িটা দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল অত্রি। পাশ থেকে তিতাস হাতে আলতো টান দেয়। কি রে, কি হলো তোর? চমকে উঠে সানগ্লাসটা বুক পকেটে ঢুকিয়ে অত্রি হাসে। এটা তোর বাড়ি? এখানে তো গোটা একটা জেলার মানুষ ঢুকে যাবে রে। তিতাস হেসে বলে, না না, আমার না, আমার বাবার। বাড়ি ঢোকার আগেই দেখে একদম লাড্ডু হয়ে গেলি নাকি? অত্রি কায়দা করে চুলে হাত বুলিয়ে বলে, সে তো কবে থেকেই হয়ে আছে ম্যাডাম, আপনি আর বুঝতে চাইলেন কই? ছদ্ম রাগ দেখে তিতাস মিচকি হাসে। এই, তুই এইখানে দাঁড়িয়ে ভ্যানতারা করবি নাকি ভেতরেও যাবি বলতো? এই গরমে বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আরে রেগে যাচ্ছিস কেন? আসলে এতগুলো দরজা কোনটা দিয়ে ভেতরে ঢুকবো বুঝতে পারছি না। পুরো হাজারদুয়ারি কেস। মিটিমিটি হাসে অত্রি। ফাট না বকে ভেতরে চল তো আগে। বলতে বলতে তিতাস অত্রির হাত ধরে টান দেয়। অত্রিও জো ম্যাডাম কি হুকুম বলে হাসতে হাসতে এগিয়ে যায় বাড়িটার দিকে। অত্রি আর তিতাস একসাথে পড়ে একটা নামকরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দুজনেই কম্পিউটার সায়েন্সের 2য় বর্ষের পড়ুয়া। আজীবনকাল গার্লস স্কুলে পড়া তিতাসের ছেলে বন্ধু তেমন কেউ ছিল না। সেই ছোটবেলায় মাকে হারিয়ে তিতাস এমনিতেই একটু চুপচাপ গোছের। আসলে মায়ের অভাব পূরণ করার যথাসাধ্য চেষ্টা ওর বাবা করে থাকলেও মার আকস্মিক মৃত্যু ও কোনোদিন মেনে নিতে পারেনি। এই বড় ধাক্কাটা ছোটবেলা থেকেই তিতাসকে বড়ই অন্তর্মুখী করে তুলেছিল। তাই কম কথা বলা মেয়েটার বন্ধু সংখ্যাও ছিল বেশ কম। চট করে মানুষের সাথে মিশে যেতে পারত না সে। স্কুল জীবনটা মোটের ওপর কেটে গেলে কলেজে কতগুলো ছেলে মেয়ের মাঝে নিজেকে যেন বহু দূরের ভিন গ্রহের প্রাণী মনে হতো তিতাসের। কয়েকটা মেয়ের সাথে হালকা ফুলকা কথাবার্তা চললেও সেরকম গলা জড়ানো বন্ধুত্ব কারুর সাথেই তার হয়ে ওঠেনি। আর একটু চুপচাপ গোছের বলে তেমন কেউ তার ধারে কাছে ঘেঁষতেও চাইতো না। সবাই ক্লাস শেষে হই হুল্লোড় করত, ক্যান্টিনে আড্ডা দিত কিংবা ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখতে যেত দল বল বেঁধে। আর তখন তিতাস ক্যান্টিনের এক কোণায় চুপ করে টিফিন ক্যারিয়ারটা খুলে আনমনে খাবার খেতে খেতে সবাইকে দেখত। তারও খুব ইচ্ছে হতো জানেন ওদের সাথে তাল মিলিয়ে হইচই করতে। ইচ্ছে হতো ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখতে যেতে, পার্কে যেতে। কিন্তু তার ইচ্ছের কথা সে যেরকম কাউকে মুখ ফুটে বলতে পারতো না, সেই রকমই
কেউ তার দিকে ফিরেও তাকাতো না। ফার্স্ট সেমিস্টারটা এইভাবেই কেটে গেল। এরকম এক সময় তার জীবনে এক ঝলক ফুরফুরে ঠান্ডা বাতাসের মতো এলো অত্রি। দিনটা তিতাস কোনো দিনও ভুলবে না। সেদিন ফার্স্ট সেমের রেজাল্ট বেরিয়েছিল। লিস্টে সবার প্রথমে নামটা ছিল তিতাস রায়ের। বরাবর ভালো রেজাল্ট করা মেধাবী ছাত্রী তিতাস জানত সে এবারও ভালো ফল করবে। এবারের পরীক্ষা সে যথেষ্ট ভালো দিয়েছিল, তাই রেজাল্ট দেখে খুশি হলেও খুব বেশি উচ্ছ্বাসিত সে হয়নি। কিন্তু ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের মধ্যে সেদিন একটা শোরগোল তৈরি হয়েছিল। কে এই তিতাস রায়? কারণ তিতাসকে ক্লাসের বেশিরভাগ ছেলেরাই চিনত না, কারণ তারা ক্লাসের বাইরে হই হুল্লোড়ে বেশি মেতে থাকত। তাই ছোটখাটো চেহারার সারাকর্ষণ বইতে মুখ গুজে থাকা চুপচাপ মেয়েটাকে সেদিন যেন সবাই নতুন করে চিনেছিল। কেউ কেউ এসে তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। একটু অস্বস্তি লাগলেও সবাইকে হাসি মুখে থ্যাংক ইউ বলতে তার খুব একটা খারাপ লাগছিল না। কিন্তু সেদিন সে বেশ খুশি মনে ক্যান্টিনে বসে নিজের টিফিন খাচ্ছিল। সেখানেও দু একজন এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছিল। এমন সময় তার টেবিলের সামনে এসে একজন দাঁড়িয়েছিল। মুখ তুলে দেখেই তিতাসের শরীর এক অন্যরকম ভালো লাগার ছোঁয়ায় শিরশিরিয়ে উঠেছিল। আরে, এ তো অত্রি, তার ক্লাসের সবথেকে হ্যান্ডসাম ছেলেটা, যার জন্য গোটা ক্লাস কেন পুরো ফার্স্ট ইয়ারের ব্যাচের মেয়েরা পাগল। আর এই অত্রিকেই প্রথম দিন থেকে মন দিয়ে বসে আছে তিতাস। অত্রি যেন তার স্বপ্নের রাজপুত্র। কোনোদিন মুখোমুখি বসে কথা বলেনি, শুধু দূর থেকে দেখেছে আর মনে মনে কল্পনার জালে বুনেছে এক আশ্চর্য রূপকথা। ঠিক যেমনটা তিতাসের মা তাকে ছোটবেলায় খাওয়ানোর সময় বলতেন, এক রাজকুমারীর গল্প। টকপকিয়ে ঘোড়া ছুটিয়ে সেই রাজকুমারীকে নিয়ে দূর দেশে পাড়ি দিচ্ছে এক রাজপুত্র। সেখানে তারা সুখে সংসার পাতবে। মা গল্প বলতে বলতে কখন যে ভাতের গ্রাস তার মুখে ঢুকিয়ে দিতেন সে বুঝতেই পারত না। হাঁ করে বসে বসে সেই গল্প শুনত, আর সমস্ত থালা পরিষ্কার করে মা তাকে সবটুকু খাইয়ে দিতেন। সেই ছোটবেলার মতো হাঁ করে অত্রির মুখের দিকে তাকিয়েছিল। তিতাসের সম্বিত ফিরল অত্রির গলার স্বরে। তুমি তিতাস রায়? সামনে দাঁড়িয়ে থাকা নীল রঙের কলেজ ইউনিফর্ম আর চোখের সানগ্লাস পরা অত্রি যেন সেলুলয়েডের পর থেকে বেরিয়ে আসা কোনো এক সিনেমার হিরো। গলাটা শুকিয়ে গেছিল তিতাসের। কোনো রকমে মাথা নেড়েছিল। বুঝতে পেরেছিল তার হৃদস্পন্দন এখন ছুটছে ঘন্টায় 600 মাইল বেগে, জেট প্লেনের গতিতে। হাত পা ঠান্ডা হয়ে প্রায় নিয়ন্ত্রণের বাইরে। চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে অত্রি হাতটা বাড়িয়ে দিয়েছিল তার দিকে। দুরু দুরু বুকে অত্রির বাড়িয়ে দেওয়া হাতটা ধরেছিল তিতাস। সেই শুরু। তারপর আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব হলো। মাসখানেকের মধ্যে একসাথে টিফিন খাওয়া, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা আর হোয়াটসঅ্যাপে গভীর রাত অবধি চ্যাটিং যেন ওদের বাঁধা রুটিনে পরিণত হয়েছিল। আসলে অত্রির মতো প্রাণ খোলা ছেলের সাথে মিশতে, কথা বলতে তিতাসের ভীষণ ভালো লাগতো। তার বিশ্বাসই হতো না যে অত্রির তার মতো অন্তর্মুখী মেয়েকেও পছন্দ করতে পারে। কারণ এই কয়েকটা দিন ওর সাথে কথা বলে মিশে বুঝতে পেরেছে অত্রিও তাকে অন্য চোখেই দেখে। অত্রির বন্ধুদের গ্রুপের সবার সাথে এখন তিতাস খুব ভালোভাবে মিশে গেছে। যখন একসাথে সবাই মিলে আড্ডা দেয় কমন রুমে, তখন অত্রি যে লুকিয়ে চোরা চাউনিতে তার দিকেই তাকিয়ে থাকে সেটা বেশ বোঝে তিতাস। অন্যরকম এক রাশ ভালো লাগা নিয়ে প্রতিদিন সে ডুবে যায় এক স্বপ্নের জগতে। কিছুদিনের মধ্যেই প্রত্যাশা মতোই অত্রি তাকে প্রপোজ করেছিল। তিতাসের 1 মিনিটও সময় লাগেনি প্রস্তাব গ্রহণে। শুরু হয়ে গেছিল তার জীবনের নতুন অধ্যায়। অত্রির সব থেকে ভালো ব্যাপারটা হলো ওর কেয়ারিং মনোভাব।
অনেকজনের সাথে থাকলেও মনে হয় সব সময় তার দিকেই বেশি মনোযোগ দেয় অত্রি। অত্রিকে সে তার জীবনের সব কিছু বলেছে, মায়ের মৃত্যু, তার একা হয়ে যাওয়া সব কিছু। অত্রিও নিজের ব্যাপারে অনেক কিছু জানিয়েছে তিতাসকে। অত্রির বাবা খুবই অসুস্থ, বাবার ব্যবসার কাজ ওর মা সামলান, তাও সবটা পারেন না। অত্রিকেও সাহায্য করতে হয়। কলেজ থেকে ফিরে সে ব্যবসা সংক্রান্ত কাজেই ব্যস্ত থাকে, তাই পড়াশোনা করার সুযোগ সে বেশি পায় না। তিতাস এইসব শোনার পর থেকেই অত্রিকে পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্য করে। অত্রির ক্লাস প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, এমনকি নিজের পড়ার জন্য তৈরি নোটসও দেয়, কারণ অত্রি মাঝে মাঝেই ব্যবসার কাজ সামলাতে গিয়ে কলেজ আসতে পারে না এখন। ওর বাবার শরীরটা নাকি আরও খারাপ হয়ে পড়েছে, মা একা সামলাতে পারেন না। তিতাস বোঝে অত্রির অবস্থাটা। অত্রি তার সাহায্য নিতে কিন্তু করে, বারবার মানা করে তাকে, কিন্তু তিতাস তাকে বোঝায় এইটুকু সাহায্য যে তার ভালোবাসার মানুষকে সে করতেই পারে, এতে ভুল কিছু নেই। এভাবেই দিন কেটে যাচ্ছিল। আজ কলেজ ছুটি হয়ে গেছিল। এক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তাদের কলেজের এক স্টুডেন্ট প্রথম হয়েছে, তাই কলেজের প্রিন্সিপাল 2 ক্লাসের পর ছুটি ঘোষণা করে দিয়েছেন। তাই বাড়ি ফেরার জন্যই সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। অত্রি আজ কলেজ আসেনি, সকালে একটা বিজনেস মিটিং ছিল ওর। বাসের জন্য অপেক্ষা করছিল তিতাস। এমন সময় হঠাৎ অত্রির ফোন এসেছিল। কলেজ ছুটি হয়ে গেছে জেনে তাকে ওখানেই অপেক্ষা করতে বলেছিল। মিনিট 15-র মধ্যেই এসে গিয়েছিল অত্রি। সামনের পার্কে কিছুক্ষণ বসার পর অত্রি বলেছিল, উফ, বড্ড গরম আজকে, এই খোলা জায়গায় আর বসা যাচ্ছে না। চল আজ তোর বাড়ি যাই, নিয়ে যাবি না তোর বাড়িতে? একটু ইতস্তত করে তিতাস, কারণ এই সময় বাড়িতে কেউ থাকে না। বাবা অফিসে আর রাত দিনের কাজের লোক মিনতি পিসি, যিনি ছোট থেকে তিতাসের পাশাপাশি তাদের সংসারে দেখভাল করেন, তিনি এই সময় নিজের বাড়ি চলে যান। ফাঁকা বাড়িতে অত্রিকে নিয়ে যেতে একটু অস্বস্তি বোধ হয়েছিল তিতাসের। আজ পর্যন্ত তিতাসের কোনো বন্ধু বাড়িতে আসেনি, এখন ফাঁকা বাড়িতে সে কীভাবে অত্রিকে নিয়ে যাবে? কিন্তু অত্রি নাছোড় বান্দা। ছেলেটা সবই ভালো, কিন্তু কোনো কিছু নিয়ে যদি একবার জেদ চেপে যায় তাহলে সে সেই কাজ করেই ছাড়ে। অগত্যা তিতাসও রাজি হয়ে গেছিল অত্রিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তিতাসদের অংশের বাড়িটা একদম শেষে। গলি দিয়ে যাবার সময় দুপাশের দরজাগুলো দেখেছিল অত্রি। এই বাড়িতে কি আর কেউ থাকে না নাকি? দরজাগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে বহুদিন কেউ থাকে না। অত্রি তিতাসকে জিজ্ঞেস করে। তিতাস ওদের সবুজ রঙের গ্রিলের দরজার চাবি খুলতে খুলতে মুখ ফিরিয়ে দেয়। বেশিরভাগ বাড়িতে কেউ থাকে না, চলে গেছে এখান থেকে। কেউ কেউ অবশ্য ভাড়া বসিয়ে গেছে। বলতে গেলে এই আমরাই এখানে রায়বংশের উত্তরাধিকারীদের শিবরাত্রির সলতে। আয়, ভেতরে আয়। ডাক দিয়েছিল অত্রিকে। নিচের তলা পুরোটাই ফাঁকা, ঘরগুলো সব তালা বন্ধ, তাই বাইরের আলো বাতাস না ঢোকায় বেশ ঠান্ডা। হালকা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে আছে ঘরময়। রোদ ঝলসানো গরম থেকে ঘরে পা দেওয়া মাত্র শরীরটা যেন জুড়িয়ে গেল অত্রির। নিচে কেউ থাকে না, আমরা উপরে থাকি। আয়। কাঠের রেলিং বসানো পুরনো আমলের উঁচু উঁচু ধাপ কাটা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে তিতাস। পুরো বাড়িতে ছড়িয়ে আছে একটা যেন পুরনো দিনের মন কেমন করা গন্ধ। ভেতর বাইরে রঙের প্রলেপ পড়লেও ভারী ভারী পুরনো কাঠের আসবাবপত্রে তিতাসদের ঘরগুলো ভর্তি। তাতে যেমন দেওয়াল জুড়ে থাকা গ্র্যান্ডফাদার ক্লক আছে, সেই রকমই বসার ঘরে মেঝেতে ছড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন ইরানি কার্পেট। বাহারি কাজ করা মেঘঘনি কাঠের টিপি ওপরে রাখা রং বেরঙের কাঁচ বসানো ক্ষুদ্র ল্যাম্পটা বোধ করি বিগত দিনের হৃদগৌরবের স্মৃতি ভার বহন করছে। খাবার ঘরের লম্বা লম্বা লোহার গারদ লাগানো জানলার খড়খড়ি থেকে বাইরের রোদ এসে বার্ম্যাটিক টেবিলে এসে পড়ে আলো আঁধারের মায়াজাল তৈরি করছে।
গোল্লা গোল্লা চোখে এইসব দেখতে দেখতে অত্রি বলে ওঠে, আরে বাবা, এ তো হেভি গ্রাঞ্জার রে, পুরো ইতিহাসের পাতা থেকে উঠে আসা টাইপ। জমিদার টমিদার ছিলিস নাকি তোরা? এই বসার ঘরে যা মাল জমিয়ে রেখেছিস তা বিক্রি করলেই তো তোর আর আমার বিয়ের খরচা উঠে যাবে। তিতাস এবার সামান্য লজ্জা পেয়ে সজ্জল মুখ ঝামটা দেয়। চুপ করতো, খালি যত আজে বাজে কথা তো। আর আমার এরকম পুরনো জিনিস খুব পছন্দ জানিস। কাঁসার থালায় ভাত খাওয়ার মজাই আলাদা। বলতে বলতে তিতাস ঢুকে যায় পাশের ঘরে। তার পেছন পেছন অত্রিও ঢোকে। জানলার পর্দা সরাতে সরাতে তিতাস বলে, এটা আমার ঘর। এই ঘরে খুব বেশি আসবাবপত্র নেই। একটা সিঙ্গেল খাট, কাঠের আলমারি, জামা কাপড় রাখার আলনা আর তিতাসের পড়ার টেবিল চেয়ার। অত্রি দেওয়ালে টাঙানো একটা ফটোর দিকে এগিয়ে যায়। শাড়ি পরা অল্প বয়সী একজন মহিলা। ছবিটা রঙিন, মাথায় সিঁদুর, হাতে শাঁখা পলা, ঠোঁটের ডগায় স্মিত হাসি। মুখের আদল অনেকটাই তিতাসের সাথে মেলে। ফটোটার দিকে আঙুল দেখায়। ইনি তোর মা তো? তিতাস একটু ফ্যাকাশে হাসে। হ্যাঁ, ইনি আমার মা। আমি যখন 5 বছরের তখন মা চলে গেল। বলতে বলতে তিতাসের চোখের কোণায় মুক্তোর কুচির মতো এক ফোঁটা জল জমে। তিতাস মাথা নামিয়ে নেয়। অত্রি এগিয়ে এসে তিতাসের কাঁধ ধরে মোলায়েম গলায় বলে, মন খারাপ করছিস আবার? করিস না, যে যাওয়ার তাকে যেতেই হয় না চাইলেও। তিতাস যেন শুনতেই পায় না অত্রির কথা, নিজের মনেই বলে চলে, আমার মা না খুব ভালো গান করতো জানিস। আমায় ঘুম পাড়াতো গান গেয়ে, আর খাওয়ার সময় বলতো রূপকথার গল্প। আমি শুনতাম হাঁ করে, আর মা টুক করে খাইয়ে দিত কখন, বুঝতেই পারতাম না। সেদিন দুপুরেও মা আমায় খাইয়ে ঘুম পাড়িয়ে রান্নাঘরে গেল। তখন আমাদের স্টোভে রান্না হতো। দুম করে একটা আওয়াজ। আমি ঘুম ভেঙে খাটে বসে কাঁদছি। মা আর ছুটে এলো না আমার কান্না থামাতে। পাশের বাড়ি থেকে লোকজন এলো কি হয়েছে দেখতে। ততক্ষণে সব শেষ। স্টোভটা বার্স্ট করেছিল। মার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শরীরটা কেউ আমাকে দেখতে দেয়নি। তিতাস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে। অত্রি বলে, কই, তুই তো কোনোদিন আমায় তোর মায়ের এই অ্যাক্সিডেন্টের কথা তো বলিসনি। আমি জানতাম তোর মা হয়তো কোনো দুরারোগ্য অসুখে মারা গেছেন। তিতাস শূন্য চোখে অত্রির দিকে তাকায়। সেই ছোট থেকে তোমার মা কি করে মারা গেছেন এই প্রশ্নের উত্তর দিতে দিতে আর ইচ্ছে করে না রে কাউকে নিজে থেকে বলতে। তারপর একটু এগিয়ে যায় অত্রির দিকে। কিন্তু তুই তো আমার নিজের, বল। জল ভরা চোখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে অত্রির দিকে। অত্রিও তিতাসকে কাছে টেনে জড়িয়ে ধরে। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। তিতাসের শরীরটা লেপ্টে রয়েছে অত্রির বুকের ওপর। অত্রির নাকে এখন তিতাসের মাথা থেকে ভেসে আসা শ্যাম্পুর গন্ধ তার ঘাণেন্দ্রিয়কে যেন জড়িয়ে নিচ্ছে এক অলীক আবেশে। অত্রি দুহাতের তেলোয় তুলে ধরে তিতাসের কান্না ভেজা মুখটা। চোখ দুটো বন্ধ করে আসে তিতাস। তার ফর্সা নাকটা লাল হয়ে গেছে। ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে আবেগে। অত্রি ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনে তিতাসের মুখের ঠিক সামনে। ঠিক এমন সময় তিতাসের টেবিলের ওপর রাখা একটা কালো কাঠের ফ্রেম ঠকাস করে মাটিতে পড়ে সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। হকচকিয়ে উঠে অত্রি তিতাসকে ছেড়ে দেয়। ঘটনার আকস্মিকতায় তিতাসও চমকে ওঠে। নিজেকে সামলে মেঝে ভর্তি কাঁচের টুকরোর মধ্যে দেখে ফটোটা কুড়িয়ে নেয়। অত্রিও উকি মারে। ফটোতে তিতাসের মা বসে আছেন একটি চেয়ারে, আর কোলে বসে আছে ছোট্ট তিতাস।
ফটোর দিকে তাকিয়ে অত্রির রক্ত হিম হয়ে যায়। এক মুহূর্তের জন্য অত্রির মনে হয় তিতাসের মায়ের চোখ দুটো জীবন্ত মানুষের মতোই উজ্জ্বল, আর সেই চোখ জোড়া তার দিকেই তাকিয়ে আছে। না, মাতৃ স্নেহ ভরা এই দৃষ্টি নয়, একরাশ ঘৃণা আর তিরস্কারের আগুন জ্বালানো সেই দৃষ্টি অত্রির সারা শরীর যেন পুড়িয়ে দিতে লাগলো। ফটোটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার গলাটা শুকিয়ে আসে। এমন সময় তিতাস এক গ্লাস ঠান্ডা জল নিয়ে ঢোকে। সে খেয়ালই করেনি এর মধ্যে কখন ঘর থেকে তিতাস বেরিয়ে গেছে। গ্লাসটা অত্রির দিকে বাড়িয়ে দিয়ে ফটোটা দেখিয়ে দিয়ে বলে, এই ফটোটা যখন তোলা হয় তখন আমার বয়স মাত্র 3। সেদিন আমার 3 বছরের জন্মদিনে বাবা আমাদের পুরনো কোডাক ক্যামেরাতে ছবিটা তুলেছিল। আজকে যে কি করে ফটো ফ্রেমটা। এক নিঃশ্বাসে জল খেয়ে অত্রি তিতাসের হাতে গ্লাসটা তুলে দেয়। হাতের উল্টো চেটোয় মুখটা মুছে বলে, খিদে পেয়েছে, কিছু খাওয়াবি তো নাকি? তিতাস মিষ্টি হেসে বলে, দাঁড়া, একটু ম্যাগি করে আনি, তুই তো ভালোবাসিস। অত্রির একা ঘরে বসে থাকতে অস্বস্তি হচ্ছিল। সেও পিছু পিছু রান্নাঘরে যায়। তারপর ম্যাগি বানিয়ে একসাথে খেতে খেতে বকম বকম গল্পে কীভাবে যে 2 ঘন্টা কেটে গেছে ওরা বুঝতে পারেনি। বাইরে জানলা দিয়ে নরম হয়ে আসা রোদের দিকে তাকিয়ে তিতাস বলে, এই ছাদে যাবি? আমাদের ছাদটা খুব বড়, বিকেলবেলা খুব ভালো লাগে ঘুরতে, যাবি? দুজনে একসাথে সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসে। সত্যি ছাদটা খুব বড়। বাকি শরিকরা যে যার অংশে পাঁচিল তুলে দিলেও বাড়ির আসল দেওয়ালগুলো এক হওয়ার কারণে বেশ বড় লাগে ছাদটা। ওরা ঘুরতে ঘুরতে ছাদের ঠিক মাঝ বরাবর সিমেন্টের একটা পিলারের ওপর বসে। অত্রি তিতাসকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোদের এতগুলো ঘর এমনি ফাঁকা পড়ে রয়েছে, নিচের তলাটা কাউকে ভাড়া দিসনি? তিতাস একটু অস্বস্তির সাথে বলে, হ্যাঁ, মানে আগে তো আমাদের নিচের তলায় 2 জন ভাড়াটে থাকতো, কিন্তু মায়ের ঘটনার পর থেকে। কথাটা শেষ না করে চুপ হয়ে যায় তিতাস। অত্রি অবাক হয়ে যায়। মানে তোর মায়ের অ্যাক্সিডেন্টের সাথে ভাড়াটে থাকা আর না থাকার কি সম্পর্ক? তিতাস ইতস্তত করে বলতে থাকে, দেখ অত্রি, তোকে কেন, আমি আসলে কাউকেই কোনোদিনও এই কথাটা বলিনি। জানি তুই বিশ্বাস করবি না, হাসবি। শুধু তুই কেন, যেই কথাটা শুনবে সেই ভাববে আমি পাগল অথবা মিথ্যে কথা বলছি। কিন্তু এটা সত্যি যে আজও আমরা, মানে আমি আর বাবা, দুজনেই মায়ের অস্তিত্ব এ বাড়িতে অনুভব করি। অত্রি হো হো করে হাসে। কি বলছিস? ধুর, 15 বছর আগে মৃত মানুষের আবার অস্তিত্ব? ওসব তোদের মনের ভুল। তিতাস গম্ভীর গলায় বলে, না রে, শুধু আমরা নয়, এবাড়ির ভাড়াটিয়া বুঝতে পারত, তাই তো সব এক এক করে চলে গেল। না না, এটা ভাবিস না যে ওরা ভূতের উপদ্রবে বাড়ি ছেড়েছে। মা কোনোদিন কাউকে ভয় দেখায়নি বা কারো ক্ষতি করেনি কিছু। শুধু মায়ের নিস্তব্ধ উপস্থিতি আমরা অনুভব করি, একদম একান্তে। অত্রি চমকে ওঠে। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। আমায় ইচ্ছে করে ভয় দেখাচ্ছিস? তিতাস কিছুটা গম্ভীর হয়ে বলে, নিজের মৃতা মাকে নিয়ে মজা করার মেয়ে কিন্তু আমি নই। আশা করি এটা এতদিনে আমার সাথে মেশার পর বুঝতে পেরেছিস। আহা, খোঁচে যাচ্ছিস কেন? শান্ত হ। আসলে এসব ভূত নিয়ে এত গাঁজাখড়ি গল্প শুনেছি যে, তাই জাস্ট। অত্রির কথার মাঝখানেই তিতাস বলতে শুরু করে, মা চলে যাওয়ার পর মার জায়গাটা বাবা মনে প্রাণে চেষ্টা করেও পূরণ করতে পারেনি। একটা শূন্যস্থান থেকেই গিয়েছিল। ছোটবেলায় যখন আমার জ্বর হতো, আমি সারা রাত একা একা বিছানায় শুয়ে কাঁদতাম যন্ত্রণায়। ভাবতাম যদি আমার মা থাকতো, তাহলে হয়তো কপালে হাত বুলিয়ে আদর করে দিত। বাবা অবশ্য যথাসাধ্য চেষ্টা করত সেবা করার, কিন্তু সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে কাদা হয়ে যেত।
সেই যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানায় মুখ বুজে শুয়ে থাকতাম আমি। আর ঠিক তখনই মায়ের সেই শাখা পলা পড়া ঠান্ডা হাতের স্পর্শ পেতাম কপালে। সেটাই ছিল আমার মায়ের আদর। কান্নায় গলা বুঝে আসে তিতাসের। বড় হয়ে যাওয়ার পরও যদি কোনোদিন স্কুলে কারোর সাথে ঝগড়া হতো, আমি তো চুপচাপ, ছোট থেকে বেশি কথা বলতে পারতাম না। অপরপক্ষ আমাকে যা তা করে শুনিয়ে দিত। সেদিনও বাড়ি ফিরে যখন পড়ার টেবিলে মুখ বুজে কাঁদতাম, তখন পিঠে সেই আলতো হাতের ছোঁয়াতে টের পেতাম মা আছে। মা আমাদের কোনো দিনও ছেড়ে যায়নি, আমাদের সব দুঃখ কষ্ট দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তাই বোধহয় মায়ার বাঁধন ছেড়ে যেতে পারেনি। এটুকু বলেই দু হাতে মুখ ঢেকে হাও হাও করে কেঁদে ওঠে তিতাস। অত্রি তার মাথায় হাত বুলিয়ে দেয়। ধুর পাগলি, এখন আমি আছি না? তোর সব কান্না, তোর সব যন্ত্রণা কষ্ট ভুলিয়ে দেবো আমি। যা, এবার চোখে মুখে একটু জল দিয়ে আয় নিচ থেকে, যা। বাচ্চাদের মতো কাঁদছিস। চোখ নাক মুখ দিয়ে যা ঝোল গড়াচ্ছে, পরিষ্কার করে আয় জলদি। তিতাসের মুখে হালকা হাসি ফোটে। হাতের চেটেও উল্টো পিঠে চোখটা মুছে নাকটা টেনে বলে, দাঁড়া, আসছে। তিতাস সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। অত্রি এবার ছাদের চারিদিক চোখ বোলায়। পুরনো দিনের বাড়ি, তাই ছাদের পাঁচিলের আনাচে কানাচে গজিয়ে উঠেছে পট অসত্যের চারা। সিমেন্টের প্রলেপ উঠে লাল ইঁট বেরিয়ে এসেছে। শুনশান ফাঁকা ছাদের কার্নিশে চারিদিকে নৈশব্দ ভেঙে ঘুঘু পাখি ডেকে চলেছে অবিরত। এমন সময় অত্রির সেলফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে অত্রির ঠোঁটে এক বিচিত্র হাসি ফুটে ওঠে। কলটা রিসিভ করে অত্রি। ফোনটা কানে ধরে বলে, হ্যাঁ বলো ডার্লিং। না না, এই তো বন্ধুদের সাথে পার্কে একটু বেড়াতে এসেছি। কাল সন্ধ্যায় দেখা করবে তো? আমি কিন্তু ওয়েট করব। ফোনের অন্য প্রান্তের ব্যক্তি কিছু বলে ওঠে। সেটা শুনে অত্রি বলে, ঠিক 8টার সময় কলেজ মোড়ে আমি বাইকটা নিয়ে আসব। তুমি কিন্তু সময় মতো পৌঁছে যেও ডার্লিং। হ্যাঁ একদম। এখন রাখছি, বাই। ফোনটা পকেটে রেখে অত্রি হো হো করে হেসে ওঠে। হাসির দমকে অত্রি সারা শরীর কেঁপে উঠতে থাকে। নিজেকে তারপরে সামলে নেয় সে। ফোনটা পকেটে ঢুকিয়ে সিমেন্টের পিলারের ওপর বসে। শালা যত সব গাঁজাখুরি গপ্প। 15 বছর আগে পটল তোলা মা নাকি এখন সারা বাড়িময় ঘুরছে। ঢং, ভাবছে আমি এসব সস্তার ভূতের গল্পে ভয় পেয়ে যাব। এই অত্রি সেনকে এত সহজে ভয় পাওয়ানো যায় না। কোথায় সে এসেছিল ফাঁকা বাড়ি শুনে একটু মজ মস্তি করতে, তা না যত প্যান প্যানে ঘ্যান ঘ্যানে বাংলা সিরিয়ালের গল্প। এই জন্যই সে এইসব মিডিল ক্লাস মেয়েগুলোর সাথে প্রেম করতে চায় না, খালি ইমোশনাল নটাঙ্কি। তবে এইসব মেয়েগুলোকে টুপি টাপা দিয়ে পটানো খুব সহজ। তিতাসের মতো সাধারণ চেহারার মেয়েকে অত্রি কোনোদিন পাত্তা দিত না। হ্যাঁ, ক্লাসে এক আধবার তিতাসকে তার দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখেছে। সে তো কত মেয়েই তাকায়, তা বলে সবাইকে পাত্তা দিতে হবে নাকি? কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের দিন ব্যাপারটা উল্টে গেল। লিস্টে প্রথমে থাকা তিতাস রায়ের নামটা জীবনের মোড়টাই ঘুরিয়ে দিল। ভালো চেহারা আর তার সুন্দর কথা বলার ভঙ্গিতে অনেক মেয়েই তার দিকে আকর্ষিত হতো। আর তাই সে ক্লাস 9 থেকে প্রচুর মেয়েদের সাথে ঘুরেছে, তবে তা সম্পূর্ণ গোপনে অবশ্যই। তার এই আসল চেহারার কথা তার কিছু অতি অন্তরঙ্গ বন্ধু ছাড়া কেউ জানে না। কলেজে ঢোকার পর তার এই উচ্ছৃঙ্খলা যেন আরও বেড়ে গেল। আর এসব করতে গিয়ে পড়াশোনায় একেবারে সময় দিতে পারছিল না। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট একেবারে তলানির দিকে ছিল। এমন সময় সবাইকে বলতে শোনে তিতাস রায় ফার্স্ট হয়েছে, তাও অবিশ্বাস্য রকম ভালো নাম্বার পেয়ে। 5 মিনিটও সময় লাগেনি অত্রির প্ল্যানটা চকতে। যেখানে কলেজে সেরা সেরা সুন্দরী তার উপর ফিদা, সেখানে তিতাসের মতো একটা সাধারণ মেয়েকে পটাতে 2 মিনিটের বেশি সময় লাগবে না, সেটা সে ভালো করেই জানত।
তাছাড়া তার ওপর তিতাসের দুর্বলতার খবরটাও সে জানত। তাই আর দেরি করেনি, সেদিনই তিতাসের সাথে আলাপ করে নেয় এবং আস্তে আস্তে ওকে ম্যানিপুলেট করা শুরু করে। তিতাসের সাথে কথা বলে বুঝতে পারে তিতাসের সব থেকে দুর্বল জায়গা হলো ওর সরল মন আর সবার প্রতি বিশ্বাস। তাই তিতাসকে হাতে আনতে অত্রির 1 মাসও সময় লাগেনি। তারপরে বাবার মিথ্যা অসুখ, ব্যবসার কাজে ব্যস্ত থাকার মিথ্যা বাহানা দিতে শুরু করে। অত্রি বুঝতে পেরেছিল তিতাস তার প্রেমে পাগল, তাই ওর থেকে পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে সে সাহায্য পাবে। তিতাস প্রাণ ঢেলে ওকে সাহায্য করবে, নিজের সীমার বাইরে গিয়েও। প্রথমে তার প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এইসব তিতাসকে দিয়ে করিয়ে নিতে থাকে, এমনকি প্রেজেন্টেশনের ডেমো স্পিচও তিতাস তৈরি করে দিতে থাকে। পরীক্ষার আগে যাবতীয় নোটস তিতাস দেয়। সেই বেশিরভাগ দিনই কলেজে যেত না, নানান অজুহাতে। সেই সময় অন্য মেয়েদের নিয়ে ঘুরত, সিনেমা যেত। আর কলেজের প্রত্যেকটা ক্লাসে যা যা পড়ানো হতো তা তিতাস ছোট করে বুঝিয়ে নোটস বানিয়ে দিত তাকে, যেটা অবশ্য পরীক্ষার সময় চোতা বানিয়ে সেকেন্ড সেমে বেশ ভালোই মার্কস পেয়েছে। অত্রি জানে এটা যদিও আর 2 বছর চালিয়ে দিতে পারে, তাহলে ওর পাশ করা নিয়ে কোনো চিন্তাই রইবে না, বরং আশাতীত ভালো নম্বর পাবে। আর কাজ মিটে গেলে তিতাসের মতো 2 আনার মেয়েকে হাঁটিয়ে দিতে তার 2 সেকেন্ডও টাইম লাগবে না। এসব ভ্যাতে মেয়ের সাথে ঘুরে কেউ টাইম নষ্ট করে? একটু হাত ধরলেই ঘেমে নিয়ে একসা হয়ে যায়। ধুর, এইসব মেয়ে চলবে না। তার চাই মোনালিসার মতো মেয়ে। উফ, মোনালিসা যেন আগুন, যেমন ফিগার আর তেমনই গ্ল্যামারাস লুক। ওকে বাইকের পেছনে চাপিয়ে যখন রাস্তা দিয়ে যায় তখন লোকজন হাঁ করে তাকিয়ে থাকে। কোথায় মোনালিসা আর কোথায় তিতাস? মোনার মতো সুন্দরী লাস্যময় মেয়েকেও তো অত্রি সেনের পাশেই বেশি মানায়। একটু আগে মোনালিসাই ফোন করেছিল, কাল ওকে নিয়ে একটা রিসর্টে যাবে। তারপর ভাবতেই অত্রির সারা শরীর পুলকে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে মোনালিসার কথাই ভাবছিল অত্রি। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পায়। বোধহয় তিতাস ফিরে আসছে। পায়ের শব্দটা ক্রমশ ছাদের দরজার কাছে এসে থেমে গেল। কই, তিতাস এলো না তো? এই মোনালিসার কথা ভাবতে ভাবতে সে ব্যথায় অন্যমনস্ক হয়ে ভুল শুনেছে। এই মোনাটা না আমায় পাগল করে দেবে মাইরি, মনে মনে ভাবে আর হাসে সে। ছাদের টিনের দরজাটা আচমকা বন্ধ হয়ে যায় দুম করে। ভাবনার জাল ছিঁড়ে চমকে ওঠে অত্রি। কি ব্যাপার, এখনো তো হাওয়াও দিচ্ছে না, তাহলে দরজাটা আটকে গেল কেন ভাবতে ভাবতে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। ঠিক এই সময় অত্রি অনুভব করে তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। চমকে উঠে পিছনে ফিরে তাকায়। যা দেখে তাতে তার হৃদস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। অত্রি বিস্ফারিত চোখে দেখে অদূরে ছাদের পাঁচিলের এক কোণের লাল রঙের ফুল ছাপ শাড়ি পরা অল্প বয়সী মহিলা দাঁড়িয়ে। মহিলার মুখটা কেমন যেন চেনা চেনা লাগে অত্রির। ভদ্রমহিলা অত্রিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে মিশে আছে একই সাথে প্রচণ্ড ক্রোধ আর ঘৃণা। সেই জ্বলন্ত দৃষ্টি অত্রি যেন সহ্য করতে পারছে না, চোখ বুজে ফেলে। কিছুক্ষণ অত্রি চোখ বুজে থাকে। সে যেন চাইছিল সামনে থেকে ওই মহিলা চলে যায়। মহিলার চোখের ওই বিম্মিষা ভরা দৃষ্টি তাকে যেন মাথা থেকে পা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে অত্রি চোখ খোলে। দেখে সামনে কেউ নেই, শূন্য ছাদ। যেখানে মহিলা দাঁড়িয়েছিল সেখানে কেবল একটা ছোট পায়রা ঘুরে বেড়াচ্ছে। চারিদিকটা যেন আবার আগের মতোই স্বাভাবিক। অত্রি স্বস্তির শ্বাস ফেলে। ধুর, তিতাসের উল্টোপাল্টা বকবকানি শুনে সেও যেন এই ভুতুড়ে কারবারে বিশ্বাস করে ফেলেছে। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামটা মুছতে পকেট থেকে রুমালটা বের করতে করতে আবার সিমেন্টের পিলারটার দিকে এগিয়ে যায় নিশ্চিতভাবে। তার নজরে পড়ে না পাশের বাড়ির ছাদে
সেই মহিলা তখনও দাঁড়িয়ে। তার চোখের জ্বলন্ত দৃষ্টি অত্রিকে যেন ভস্ম করে দিতে চাইছে। কখন জানি পশ্চিম আকাশে ঘন কালো মেঘ জমেছে, 2-4টে বিদ্যুতের ঝলকও দেখা যাচ্ছে। কোথাও মনের বৃষ্টি হয়ে গেল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। এবার একটু অত্রি চিন্তায় পড়ে। এতক্ষণ ধরে তিতাস নিচে কি করছে? হঠাৎ একটা মেয়েলি গলার গুনগুন শুনতে পায় সে। মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালঙ্ক নাই পিড়ি পেতে বসো। কে যেন বাচ্চাদের ঘুম পাড়ানি গান গাইছে। অত্রি চমকে ওঠে। আশেপাশে কেউ নেই। কে গাইছে এই গান? হাওয়াটা ক্রমশ বাড়ছে। মনে হয় কেউ যেন ঠিক কানের কাছে গুনগুন করে গান গাইছে। অত্রি আর ছাদে থাকতে ভরসা পায় না। সে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে যায়। না, এ বাড়িতে আর থাকা যাবে না। তিতাসকে বলে সে বাড়ি চলে যাবে। অত্রি সিঁড়ির ঘরটা লক্ষ্য করে প্রাণপণে ছুটতে থাকে। হঠাৎ কিসে যেন আটকে সজোরে মুখ থুবড়ে পড়ে। জিভে নোনা স্বাদ অনুভব করে বুঝতে পারে ঠোঁটটা থেতলে রক্ত পড়ছে। কনুইয়ের চামড়া উঠে চিনচিনে ব্যথা করছে। কোনো রকমে উঠে বসতে চায় অত্রি। তার চোখ পড়ে সিঁড়ির ঘরের দরজার দিকে। যা দেখে তাতে তার শির দ্বারা বেয়ে নেমে আসে একটা ভয়ের ঠান্ডা স্রোত। তার সমস্ত শরীরকে পাথর করে দেয়। সে সামনে দেখতে পায় একটা কালো ছায়ার মতো মেয়েলি অবয়ব। দরজা ছেড়ে সামনের দিকে ক্রমশ এগিয়ে আসে পুরো কালো হয়ে যাওয়া একটা শরীর। বাঁ দিকের হাতটা নেই। চোখ নাক মুখের জায়গায় শুধু গর্ত। সারা শরীর পুড়ে সাদা হাড় বেরিয়ে এসেছে। রক্তে মাখামাখি দেহ। দাঁতগুলো বিভৎসভাবে পোড়া চামড়া ঠেলে বেরিয়ে এসেছে। প্রাণপণে চিৎকার করতে যায় অত্রি, কিন্তু জিভটা যেন তার আজ কেউ প্যারালাইজড করে দিয়েছে। তার গলা চিরে একটা শব্দ বেরিয়ে আসে। সে বুঝতে পারছে বাঁচতে হলে এক্ষুনি তাকে পালাতে হবে। কোনো ক্রমে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু সেই পোড়া মূর্তিটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। বোধহয় প্রাণ বাঁচানোর তাগিদে ঘেঁষতে ঘেঁষতে পেছনে সরে যাওয়ার চেষ্টা করে সে। মূর্তিটা তার খুব কাছে এসে পড়ে। অত্রি বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে। ভয়ে আতঙ্কে শেষবারের মতো চেষ্টা করে চেঁচিয়ে ওঠে। ঠিক এমন সময় এক দমকা বাতাসে তার সামনে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটা গুঁড়ো গুঁড়ো ছাই হয়ে চোখের সামনে দিয়ে উড়ে চলে যায়। হতবম্বের মতো অত্রি বসে থাকে। এতক্ষণ কার সাথে কি হলো, কেন হলো, সে কিছুই বুঝতে পারে না। কে ওই মহিলা? তাকে ভয় কেন দেখাচ্ছে? আর এই ফাঁকা জায়গাতে ঘুম পাড়ানির গানই বা কে গাইছিল? ঘুম পাড়ানির গান, এই কথাটা বিদ্যুৎ চমকের মতো তার মাথায় খেলে যায়। তিতাস বলেছিল না ওর মা ওকে ছোটবেলায় ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়াতো? এই জন্যই এত চেনা লাগছিল এই মহিলাটাকে। ইনি তিতাসের মা? সত্যি? আর ভাবতে পারে না অত্রি। কিন্তু তাকে এইভাবে ভয় দেখানোর মানেটা কি? নাকি সবটা তার মনের ভুল? তাহলে সে পড়ে গেল কি করে? এখনো ঠোঁটের কোণ বেয়ে রক্ত বেরোচ্ছে। সমস্ত জামাটা ঘামে চপ চপ করছে ভিজে। হার্টবিট এখনো দ্রুতালয়ে ওঠানামা করছে। কিছুটা বেকুবের মতো উঠে দাঁড়ায় সে। না, এ বাড়িতে আর এক মুহূর্তের জন্য নয়। এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। সামনের দিকে পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় কেউ যেন তার বাঁ কাঁধে হাত রাখে। আতঙ্কে সে পেছন ফিরে দেখতে যায়। অত্রি পেছনে সরতে সরতে কখন যে ছাদের পাঁচিলের একদম ধারে এসে দাঁড়িয়েছে সে বুঝতে পারেনি। তাই পেছনে হঠাৎ ফিরে ছাদের কার্নিশটা দেখে হকচকিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে
দুটো হাত তাকে সজোরে ঠেলে দেয় নিচের দিকে। তাল সামলাতে না পেরে দোতলা থেকে নিচের সরু গলিটাতে মুখ থুবড়ে পড়ে যায়। দিন 15 কেটে গেছে। অত্রি মারা যাওয়ার পর কম পুলিশি হাঙ্গামা হয়নি, তবে তদন্তে প্রমাণিত যে আকস্মিকভাবে পা পিছলে পড়ে অত্রির মৃত্যু হয়। তিতাস সেদিন ছাদে উঠে এদিক সেদিক দেখে খুঁজে না পেয়ে কি মনে হতে পাঁচিল থেকে উঁকি দেয়। রক্তের পুকুরে শুয়ে থাকা অত্রির নিষ্প্রাণ দেহটা দেখে আপনা আপনি গলা চিরে আর্তনাদ বেরিয়ে এসেছিল। এক ছুটে নিচে নেমে গিয়ে কাঁপা হাতে থানায় খবর দিয়েছিল। অবশ্য তার আগে কয়েকটা কাজ ছেড়ে ফেলতে হয়েছিল, কারণ এটা তো তাকে করতেই হতো। অত্রিকে তিতাস প্রাণের থেকেও বেশি ভালোবাসত, তার জন্য সবকিছু করতে রাজি ছিল। কিন্তু অত্রি তার বদলে তাকে কি দিল? শুধুই প্রতারণা, বিশ্বাসঘাতকতা। তাকে দিনের পর দিন ঠকিয়েছে, মিথ্যে অভিনয় করে তার সাথে সিম্প্যাথি আদায় করেছে, ভালোবাসার মিথ্যে নাটক করেছে শুধুমাত্র তার থেকে নোটস নেওয়ার জন্য, তাকে দিয়ে প্রজেক্টগুলো করিয়ে নেওয়ার জন্য। যে তিতাস মনে প্রাণে তাকে ঘৃণা করে, তাকে দিয়ে পরীক্ষার সময় টুকলি করার জন্য চোথা বানানো করিয়েছে। ঠিক করছে না জেনেও কাজটা করেছিল শুধু অত্রির জন্য, ওকে ভালোবেসে। তার এই প্রতিদান কি ওর প্রাপ্য? অত্রিকে একদিনের জন্য সন্দেহ করেনি, যা বলেছে সব মেনেছে, বিশ্বাস করেছে চোখ বন্ধ করে। তাই কলেজে যে দু একটা কানাঘুষো শুনেছিল অত্রির নামে, তা বিন্দু মাত্র বিশ্বাস করেনি। ভেবেছিল হিংসাবশত কেউ এইসব রটাচ্ছে অত্রির নামে, যাতে তাদের এই সুন্দর সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু কিছুটা আকস্মিকভাবেই তার সামনে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছিল। সপ্তাহ দিনেক আগে কলেজ থেকে পিকনিকে ওদের ক্লাসের সব স্টুডেন্টরা মিলে গিয়েছিল কাছেপিঠের একটা বোটানিক্যাল পার্কে। সবাই মিলে হই হুল্লোড়ের মাঝে একসময় অত্রিকে সে দেখতে পায়নি। ওকে খুঁজতে খুঁজতে তিতাস পার্কের পেছনের ঝোপের দিকে যায়। সেখানে একটা ঝোপের আড়ালে অত্রি আর ওদের ক্লাসের সব থেকে সুন্দর মেয়ে আরাধিকাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। দৃশ্যটা 1 সেকেন্ডের মধ্যে তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। এত বড় ধাক্কাটা যেন তাকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছিল। কোনো কথা না বলে মাথা নিচু করে চোখের জল মুছতে মুছতে ফিরে এসেছিল। এমন সময় ওদেরই ক্লাসের রুমির সঙ্গে দেখা হয়। রুমি তিতাসের কাঁধে হাত রেখে নরম গলায় বলেছিল, কিরে, বলেছিলাম তো, এখন বিশ্বাস হলো? জল ভরা চোখে রুমির দিকে ফ্যাল ফ্যাল করে তিতাস তাকিয়েছিল কিছুক্ষণ। ধরা গলায় বলেছিল, তুই কি করে জানলি? রুমি তাকে হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল পার্কের এক পাশে। তারপরে কানে কানে বলেছিল অত্রির দুষ্কীর্তির ইতিবৃত্ত। অত্রির প্রথম শিকার রুমি, সেও ঠিক এইভাবেই অত্রির প্রেমে পড়ে। তারপরে অল্প কিছুদিনেই অত্রির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কিছুদিনের মধ্যে অত্রি তাকে ছেড়ে দেয়। এই পর্যন্ত তবুও ঠিক ছিল, কিন্তু ওই শয়তানটা রুমির অজান্তে ঘনিষ্ঠ অবস্থায় তাকে আপত্তিকর ফটো তুলে রেখেছিল। ব্রেকআপের পর ওকে ব্ল্যাকমেল করে শুধু টাকা আদায়ের জন্য। রুমি নিজের মায়ের গয়না চুরি করে অত্রিকে দিয়ে সেই ফটোগুলো ডিলিট করায়। কিন্তু অত্রি হুমকি দেয় যদি এই সব কথা কাউকে বলে তবে অত্রি আর তার বন্ধুরা মিলে তার বাকি ইজ্জতটুকুও রাখবে না, কেউ বাঁচাতে পারবে না তাকে। বিস্ফারিত নয়নে শুনতে শুনতে তিতাসের গা গুলিয়ে ওঠে। এরকম একটা নোংরা ছেলেকে সে ভালোবেসেছে। রুমি আরও পরিষ্কার করে বলে তিতাসের সাথে এই ভালোবাসার নাটক করার মূল উদ্দেশ্য পড়াশোনার পাশাপাশি ফিজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া। সেদিন শুনতে শুনতেই তিতাস ঠিক করে নেয় এর শাস্তি সে অত্রিকে দেবে নিজের হাতে। এই 2 সপ্তাহ ধরে সে পরিকল্পনা করেছে কিভাবে অত্রিকে শাস্তি দেবে। সাথে রুমিও ছিল। সেদিন কোনো ছুটি ছিল না কলেজে। পুরো প্ল্যান ঝুঁকেছিল রুমি আর তিতাস। রুমি আগেই তিতাসকে সাবধান করেছিল, দেখবি এখন অত্রি তোকে ফিজিক্যালি এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। ওকে ফাঁদে ফেলতে হলে তোকে লোভ দেখাতে হবে, তোকে এমন কোনো একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ও নিজেই তোর বাড়িতে আসতে চাইবে।
তিতাস তাই সেদিন অত্রিকে মিথ্যে বলেছিল যে কলেজ হঠাৎ করে ছুটি হয়ে গেছে। অত্রি সুযোগ বুঝে দুপুরবেলায় ফাঁকা বাড়িতে আসতে যাওয়ার জন্য চাপাচাপি শুরু করলো। এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে নিয়ে আসে তিতাস। অত্রির মার অলৌকিক উপস্থিতির কথা বলে ভয় দেখাতে শুরু করে। রুমিকে আগে থেকেই বাড়িতে লুকিয়ে রেখেছিল, তাই অত্রিকে ছাদে একা ফেলে নিচে গিয়ে শাড়ি পরে উঠে এসে ভয় দেখায়। পাশের ছাদে রুমিকেও আগে থেকেই দরজা খুলে শাড়ি পরিয়ে রেখে এসেছিল, যাতে অত্রি না বুঝতে পারে এটা কোনো মানুষের কীর্তি। কিন্তু অত্রিকে মেরে ফেলার তো কোনো পরিকল্পনা তার ছিল না। সে তো ভয় দেখিয়ে অত্রির স্বীকারোক্তি আদায় করতে চেয়েছিল, যাতে সবার সামনে অত্রির মুখোশ টেনে খুলতে পারে আর রুমিকে ওর ব্ল্যাকমেলিং থেকে রক্ষা করতে পারে। কিন্তু অত্রি এইভাবে ছাদ থেকে পড়ে মারা গেল কি করে? তাদের খুনের কোনো পরিকল্পনা ছিল না। সে আর রুমি দুজনেই তো সেই সময় নিচে ছিল। পরের ধাপে কি করে অত্রিকে দিয়ে স্বীকারোক্তি নেবে প্ল্যান করছিল। তাহলে সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়াচ্ছে তিতাস। বিকেলবেলা ছাদে উঠে পায়চারি করতে করতে এইসবই ভাবছিল। বেলা শেষের হালকা গোলাপি গায়ে মেখে তার বড্ড মনে পড়ছিল মায়ের কথা। যদিও আজকে তার মা থাকতো তাহলে তার সাথে এ বিষয়ে পরামর্শ তো আগে থেকেই করে নিতে পারতো একবার। ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে আসে তিতাস। জানতেও পারে না ছাদের কোনায় দাঁড়িয়ে তার দিকে অপার স্নেহে তাকিয়ে আছে এক ছায়ামূর্তি। অত্রি যাকে মৃত্যুর আগে দেখেছিল, তিতাসের মা। সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে যাকে পরলোক থেকেও ছুটে আসতে হয় সব বাধা ভেঙে, শুধু মাতৃত্বের টানে। ধীরে ধীরে ছায়ামূর্তি মিলিয়ে যায় সন্ধ্যের অন্ধকারে। আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সহযোগিতা করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার আসছি পরের সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, গল্পে থাকুন।